নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় সকাল 6টার মতন। ছোটো মেয়েটা এদিকে ঘুমাচ্ছে আর বড় মেয়েটাকে স্কুলে পাঠিয়েছি। সকালে এত গরমের মধ্যেও কিন্তু এই চা খাওয়াটা একটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। সকালে 1 কাপ চা আর বিকালেও 1 কাপ চা। গরমের মধ্যেও ভাবছি যেন চাটা না খেলেই না হয়, কিন্তু বিশ্বাস করুন যেই টাইমটাতে চাটা খাই না সেই টাইমে সে চাটা না হলে ঠিক যেন মনটা কি বলবো, ঠিক স্যুট করে না। মনটা ঠিক যেন মনে হয় যে কখন চাটা একটু চুমুক দেবো আর কি। তো তাই সব কিছু ফেলে রেখে আগে প্রথমে চলে এলাম রান্নাঘরে 1 কাপ চা বানিয়ে নিতে নিজের মতন করে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেশ নতুন নতুন কয়েকটি টপিকের ওপর। যেমন আমার ছোটো মেয়েকে কিভাবে মাছ দিয়ে ভাত দিতে শুরু করেছি, মানে মাছটা কিভাবে দিচ্ছি, এছাড়াও রাতে যে রুটি দিচ্ছি সেটা কিভাবে দিচ্ছি, কতটা পরিমাণে দিচ্ছি, এছাড়া ড্রাই ফ্রুটস দিয়ে যে পাউডারটা বানিয়ে রাখি সেটাও আজকে আপনার সাথে শেয়ার করব। তো প্রথমে সকাল সকাল আগে একটু রান্না বসিয়ে নিয়েছি। ছোটো কয়েকটি চিংড়ি মাছ ফ্রিজে ছিল, আর এইরকম ছোটো চিংড়ি মাছ হলে মেয়েটা খেতে খুবই ভালোবাসে, সেক্ষেত্রে ওর জন্যই কয়েকটি ঝাল করে দিলাম। আর আমরা আজকে ডিম ভেজে নেবো। এখানে পটল আলুর তরকারি করে নিচ্ছি, আর এদিকে আপনাদের সাথে শেয়ার করে নেবো তার সাথেই যে ড্রাই ফ্রুটসটা কীভাবে বানিয়েছি। একদিকে রান্নাবান্নাগুলো করে নিই আর একদিকে আপনার সাথে শেয়ার করতে থাকি যে ড্রাই ফ্রুটটা কীভাবে বানিয়েছি। তো ড্রাই ফ্রুটটা যে বানাবো এটা কিন্তু আপনারা অনেক রকম খাবারের সাথে খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে। বিশেষ করে ধরুন কোনো রকম চিড়ে বা সুজি বা কোনো ধরনের আপনারা খাবার, ধরুন দুধ খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা প্রোটিন পাউডার হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও চিড়ে বা ওটস এই সমস্ত খাবারের সাথেও কিন্তু খুব ভালো রকমভাবে পরিবেশন করতে পারবেন। যেহেতু এখন গরমটা খুব পরিমাণে পড়ে গেছে, সেহেতু কোনো রকমভাবে উপাদান মিশিয়ে, যেমন ওটস বা চিড়ে দিয়ে যে ড্রাই ফ্রুটস দিয়ে একটা সেরেলাক বানাতাম, সেটা কিন্তু এই মুহূর্তের বানিয়ে খাওয়াচ্ছি না। যখন যেমন দরকার হয় তখন সেই উপাদানগুলি আমি চিড়ে বা ওটসের সাথে বা অন্যান্য যে খাবারগুলো খাওয়াই তার সাথে মিশিয়ে খাওয়াবো, সেই জন্য এই ড্রাই ফ্রুটটা বানাচ্ছি। আর এই ড্রাই ফ্রুটসের যে পাউডারটা কীভাবে বানাই চলুন তাহলে দেখা যাক। যেমন আমি আগের দিন রাত থেকে আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি আগের দিন রাত থেকে না ভিজিয়েও থাকেন, মোটামুটি 3-4 ঘন্টা ভিজবে, এইরকম টাইপের একটা সময় নিয়ে ভিজাবেন। এখানে আমি সমস্ত রকম খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা সমেত খাওয়ালে কি হয়, অনেক সময় পেটে ব্যথা হয়, যেটা আমি বুঝেছি। সেক্ষেত্রে আমার মনে হলো এটাই প্রযোজ্য, একদম ঠিকঠাকভাবে হবে যে খোসাটা ছাড়িয়ে নিতে। এখানে আগে দেখলাম যে তাওয়াটা হালকা মতন গরম হয়েছে কি, খুব পরিমাণে গরম করার দরকার নেই, হালকা গরম হলেই এটা কিন্তু জল ঝরিয়ে আমি একবার রোদে বসিয়ে নিয়েছিলাম। আপনার রোদে না বসাতে চাইলেও মোটামুটি একটা শুকনোভাবে মুছে নেবেন বা একদম জলটা ভালো রকমভাবে ঝরিয়ে নেবেন। এবার তাওয়াতে একদম লো আঁচে মোটামুটি 2 মিনিট 3 মিনিট খুব সুন্দরভাবে দেখুন এরকমভাবে নাড়াবেন, আবার একটু করে রাখবেন। আর যখন দেখবেন কালারটা একদম হালকা হালকা মতন বাদামি এসে গেছে, ঠিক সেই টাইমেই দিয়ে দেবেন কয়েকটি আমন্ড। আপনারা সমপরিমাণও মেশাতে পারেন, আবার আমন্ডের ভাগটা একটু 3 ভাগ, ধরুন 4 ভাগের 3 ভাগ আপনারা আমন্ড নিয়েছেন আর 2 ভাগ তার মধ্যে কাজু বাদাম নিয়েছেন, এইরকম নিতে পারেন। একটু কম বেশি নিতে পারেন, আমন্ডের ভাগটা একটু বেশি নিয়ে কাজু বাদামের ভাগটা একটু কম নিতে পারেন। আবার তাছাড়া আপনারা দুটোই সমপরিমাণ নিতে পারেন। আমি এখানে আমন্ডের পরিমাণটা একটু বেশি নিয়েছি, ধরুন 3 ভাগ আমন্ড নিয়েছি আর 2 ভাগ কাজু বাদাম নিয়েছি। এতে কিন্তু যে পাউডারটা হবে সেটা কিন্তু আরও খুব সুন্দরভাবে হবে। এখানে আরও একটা কথা বলার আছে, আমন্ডটা যখন বাচ্চাদেরকে দেবেন প্রতিদিন একভাবে যে দেবেন এই রকমটা করবেন না। অবশ্যই এর পরবর্তী 1 দিন কি 2 দিনের মধ্যে আমি একটা ভিডিও দেব যে কিভাবে এই ড্রাই ফ্রুটসটা আপনারা খাওয়াবেন। তো কারণ এটা কিন্তু খুবই উচ্চ প্রোটিন সমৃদ্ধ, এতে কিন্তু শারীরিক বিকাশ এবং ব্রেনের ডেভেলপমেন্ট বেশ ভালো রকমভাবে বিকাশ ঘটে। তো এখানে আরও একটা কথা বলার আছে, এখানে যখন পেস্টটা করবেন, কীভাবে পেস্ট করবেন এখানে বলে রাখি। যখন পেস্ট করবেন খুব পরিমাণে জোরেই কিন্তু চালিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা পুরোপুরি অয়েল হয়ে যাবে, মানে এর যে তেলের ভাবটা আছে পুরোপুরি কিন্তু এটা তেল হয়ে আর ডেলা পাকিয়ে যাবে। আপনারা যখন এটা মিক্সিতে দেবেন প্রথমেই 2 পাক ঘোরার সাথে সাথেই বন্ধ করে দেবেন, আবার মিক্সিটা চালাবেন সঙ্গে সঙ্গে 2 পাক যে ঘুরছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। এইভাবে মানে 3 সেকেন্ড 4 সেকেন্ড করে চালিয়ে চালিয়ে বন্ধ করে 4বার কি 5বার এরকম করবেন, দেখবেন এরকম একটা ঝুড়ি ঝুড়ি ভাব হবে। তা না হলে কিন্তু এটা পুরোপুরি একটা অয়েলি পেস্ট হয়ে যাবে। এবার এটা কিভাবে স্টোর করবেন সেটা বলে দিই।
যদি ফ্রিজ না থাকে বা ফ্রিজে না রাখতে চান তাহলে কোনো এয়ারটাইট কন্টেনারে করে আপনারা বাইরে রাখতে পারেন। তাছাড়া যদি ফ্রিজে রাখতে চান আমার তো মনে হয় ফ্রিজে রাখাটাই ভালো। এটা যেহেতু সমস্ত রকম অয়েলি ভাব আছে এর মধ্যে, আর এটা কোনো রকম কিন্তু খারাপ হবে না, যেহেতু গরমটাও আছে। গরমে এমনিতেই যে কোনো রকম এই আমন্ড বলুন, কাজু বাদাম বলুন, এগুলো এমনিতেই সেই তেল যে ভাবটা সেটা কিন্তু খুব ভালো রকমভাবে বোঝা যায়। আমি কিন্তু সাধারণত ফ্রিজেই রাখি, তবে ডিপ ফ্রিজে রাখি না, এরকম নর্মাল স্থানটাতেই রেখে দিই। আপনারা এভাবে রাখতে পারেন। এটা মোটামুটি অনেক দিন, প্রায় 2 মাস তো একদম ভালো থাকবে যদি ফ্রিজে রাখেন। তা না হলে আমি 1 সপ্তাহের মতো বানাই, এরকম রাখি। তো চলুন এরপরে শেয়ার করি ওকে মাছটা ঠিক কীভাবে দিচ্ছে এবং কী মাছ দিচ্ছি। এখানে সবজির মধ্যে যেমন বাড়িতে যে ধরনের সবজি থাকে সেই সমস্ত দিই, বিশেষ করে যেমন গরমের সময় যে সমস্ত সবজি থাকে সেই সমস্ত সবজিও দিয়ে থাকি। এখানে যেমন আজকে নিয়েছি পটল, ঢ্যাঁড়স আর বিনস, তাছাড়া নিয়েছি এখানে গাজর এবং 1 টুকরো আলু। শুধুমাত্র মাছ, মাংস এই সমস্ত কিছুতে সমস্ত রকম প্রোটিন তো থাকে না। যেমন আজকে যেমন নিয়েছি একদম ছোট ছোট 4টে মোরলা মাছ। এই মোরলা মাছ বা পুঁটি মাছ এই ধরনের যে মাছগুলো থাকে, মানে ছোট মাছগুলো, এইগুলো কিন্তু বেশি পরিমাণে ক্যালসিয়াম আছে। বড় মাছে কিন্তু ঠিক সেই রকমভাবে ক্যালসিয়াম নেই। এর আগে একদিন আমি মাগুর মাছের ঝোল খাইয়েছিলাম, মাগুর মাছটা খাওয়ালাম, দেখলাম খেলো না, তো ওকে আর চাপাচাপি করে খাওয়ালাম না। এখন খাবার বয়স অনেকটাই আছে, এবার আস্তে আস্তে করে খাওয়াটা শেখাতে হবে। এবারে যেহেতু মাছ দিচ্ছি, কিন্তু মাছের একটা প্রথম তো খাচ্ছে, মাছের কিন্তু একটা আষ্টে ভাব থেকেই থাকে। সেক্ষেত্রে মাছটা তো প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। এখানে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ আর দিয়েছি সামান্য পরিমাণে তেল। এখানে তেল এবং হলুদটা কিন্তু অবশ্যই দেবেন, তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি নিজে আগে খেয়ে দেখি, তারপরেই কিন্তু আমার মেয়েকে খাওয়াই। এখানে ডাল দিয়ে দিয়েছি, আর আমাদের যেহেতু ভাত আগেই হয়ে যায়, আমি আলাদা করে আর চাল অ্যাড করি না। এখানে দিয়ে দিলাম ভাত এক্সট্রা করে, আর এখানে জল অ্যাড করি না। আমাদের যে ভাতের মাঠটা থাকে সেটা এখানে অ্যাড করে দিই। তাহলে হয় কি, সমস্ত পুষ্টিগুণটাই, ভাতের যে পুষ্টিগুণটা থাকে সেটা কিন্তু পুরোটাই ও পেয়ে যায়। আর এখানেও পুরোটা খেতে পারে না, কিছুটা অংশ এইভাবে একটু ম্যাশ করে দিই, যতটুকু পরে ছাঁকুনি দিয়ে আর কি। তবে এই যে পুরো যে জলটা থাকে পুরোটাই দিয়ে দিই, মানে যে স্যুপ মতন বা ভাতের যে তরল পদার্থটা পুরোটাই দিয়ে দিই। আর একটু এখন যেহেতু গরম পড়েছে, একটু পাতলা মতন করেই খাওয়াই। পাতলা মতন করে খাওয়ালে কিন্তু খেয়ে নেয়, কিন্তু একটু বেশ গাঢ় ভাব হলেও ঠিক খেতে চায় না। তো সেক্ষেত্রে জোর করি না, একটু পাতলা মতন করলে যখন খায় তো পাতলা মতন করেই খাওয়াই। তো অনেক দিদি ভাইরাই বলেছিলেন যা খেতে চায় না, তো নানান রকম এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি খাবে। আর বড় মাছের থেকে ছোট মাছে কিন্তু নানান রকম পটাশিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত জিনিস কিন্তু একটু বেশিই থাকে। চেষ্টা করবেন বাড়িতেও যে ধরনের সবজি থাকে সমস্ত রকম সবজি দিতে, তাহলে ওদের কিন্তু নানান ধরনের যে ভিটামিনগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু ওরা খুব সহজেই পেয়ে যাবে। আমি তো চেষ্টা রাখি যে নিত্য নতুনভাবে নানান ধরনের খাবার একটু সহজপাচ্যও হবে, অথচ খুব সহজের মধ্যে হয়েও যাবে, আর ওদেরও বেশ খেয়ে হজম হবে এই গরমে ঠিক এই ধরনের খাবার খাওয়াতে। এরপরে চলে আসি রুটি কিভাবে ওকে খাওয়াই। তো প্রথম 2 দিন রুটির যে নরম অংশটুকু, মানে ওই যে রুটির যে ফুলো অংশটুকু খাইয়েছিলাম, কিন্তু আজকে আর রুটির ফুলো অংশটা নিচ্ছি না। আজকে 4 ভাগের 1 ভাগের যে অংশটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবারে দুধ গরম করেও তো দিয়ে দিলাম, ভালো রকমভাবে দুধটা ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে গরুর দুধই অ্যাড করেছি, আপনাদের যদি বাচ্চাকে গরুর দুধ না খাওয়াতে চান কিন্তু ফর্মুলা দুধ অ্যাড করতে পারেন। এখানে গরুর দুধটা আমি কিন্তু তার আগে 2 দিন খাইয়েছিলাম, দেখলাম ওর মোটামুটি শ্যুট করে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। সেক্ষেত্রে ভরসা করি আমি গরুর দুধ দিয়েই খাওয়াই রুটিটা, কোনো রকম অসুবিধা হয়নি। আজকে প্রায় 4-5 দিন খাওয়াচ্ছি, তারপরেই আপনার সাথে শেয়ার করছি। আপনাদের গরুর দুধের প্রবলেম যদি হয়, মানে যদি বাচ্চাকে না খাওয়াতে চান, বলে তো অনেকেই যে 1 বছরের আগে খাওয়াতে নেই, সেক্ষেত্রে আমি বললাম, তবে আমি তো ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন যে অসুবিধা যদি না হয় মোটামুটি 8-9 মাসের পর থেকে খাওয়াতে পারেন। তো আমার বড় মেয়ে কিন্তু মোটামুটি 8 মাস থেকে ভালো রকমভাবে পুরোপুরি দুধের উপরই নির্ভর ছিল, গরুর দুধের ওপর। কিন্তু ছোটো মেয়ের ক্ষেত্রে আর সেইভাবে না, ওর মোটামুটি নানান ধরনের রেসিপি তৈরি করি এবং এটা সেটা করে বানিয়ে দিই, সেটা আপনার সাথে প্রতিবারই শেয়ার করি। আর যখনই নতুন কিছু বানাই প্রত্যেকবারই কিন্তু আপনার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন ওকে রুটিটা খাইয়েও দিচ্ছি। আমরা জানি বাচ্চারা খেতে চায় না, কিন্তু তবুও আমাদের তো চেষ্টা রাখতেই হবে নানানভাবে খাওয়ানোর। আমিও নানান ধরনের ওকে খাওয়ানোর চেষ্টা করি, প্রতিবার বা প্রতিটি জিনিসই যে ও খেতে চায় ঠিক তেমনটা নয়। আমি কিন্তু যেগুলো খেতে চায় বা আমার মেয়ের যেগুলো প্রবলেম হয়, যেগুলো খেতে চায় না, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বলি। আর
তবে বাচ্চা তো সব বাচ্চা তো সমান না, যে আমার বাচ্চাটা খেতে চাইছে মানে আপনার বাচ্চাও খেতে চাইবে, ঠিক সেটাও না। আবার আমার বাচ্চা যে পরিমাণ খায় আপনার বাচ্চাদের সেই পরিমাণ খাবে তা নয়। তবুও কি বলুন তো, একটা মোটামুটি বেসিক ধারণা তো পাওয়া যায় যে এইভাবে একটা বাচ্চাকে খাওয়ানো যেতে পারে, ঠিক সেটাই। আমাদের বাচ্চারা যত দিন যাচ্ছে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছে এবং ওদেরও শরীরের সাথে সাথে যেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সমস্ত কিছুর ওপর মাথায় রেখেই কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর এর পরবর্তীতেও যেমন গরমকাল আসছে, ঠিক সেই রকম সহজপাচ্য রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করব, মানে ওকে যে ধরনের খাবার খাইয়ে থাকি। তো আমার মেয়েকে কিন্তু আমি রুটিটা খাওয়াই, ওর কিন্তু কোনো রকমভাবে অসুবিধা হয়নি। আর এই রুটিটা খেলে কিন্তু পটিটা খুব ভালো রকমভাবেও করে, কোনো রকম অসুবিধা হয় না। তো চলুন আজকে আপনার সাথে শেয়ার করি, এই যে আমরা দুধের প্যাকেটগুলো ফেলে দিই না, এই দুধের প্যাকেট দিয়ে ঠিক কীভাবে একটা বেশ ভালো রকমভাবে জিনিস তৈরি করতে পারি। এই যে অর্গানাইজটা করব না, এটা কিন্তু আপনারা রান্নাঘরে বা ড্রেসিং টেবিলেও খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আর এখানে হয় কি বলুন তো, আমাদের তো অনেক রকমের জিনিসপত্র ছোটোখাটো থাকে না, যে সেইগুলো আমরা কিভাবে রাখবো এবং যখন ঘর মুছবো বা একটু পরিষ্কার করব তখন আবার এক পাশ থেকে ওই পাশে সরাতে হবে, তখন কিন্তু খুব অসুবিধা হয়। তো দেখুন আমি কি করলাম, দুই পাশটা একদম সমানভাবে ভাগ করে নিলাম, মানে এইভাবে ভাঁজ করে নিয়ে এবারে আর কিছুই না, একদম সমান করে নিলাম। আপনারা যে কোনো একদিকটাতেই এভাবে কেটে নেবেন। আর এভাবে যদি পারেন তো সেলো টেপ দিয়ে এটা নিতে পারেন বা এখানে পিনও করে নিতে পারেন। আমি এখানে স্ট্যাপলার দিয়ে দেখুন পিন করে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে কোনো রকম মলাট বা রঙিন কোনো রকম কাগজ থাকে, এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে একটা ভালো লুক দিতে পারেন। এখানে আর আমি রান্নাঘরে টুকিটাকি জিনিসপত্র রাখবো, সেই জন্য সেইভাবে কোনো রকম এখানে আর খাটুনি আর বাড়াচ্ছি না, যাকে বলে আর কি। তো আমি এখানে দেখুন এইভাবে স্ট্যাপলার দিয়ে এটা নিচ্ছি। জিনিসপত্রগুলো কিন্তু টুকটাকভাবে আপনারা অনেক কিছু রাখতে পারবেন। আর আপনারা যদি প্রয়োজন পড়ে এইভাবে একবারে এইভাবে দেখুন স্টেপলার মেরে নিয়ে 4টে ভাঁজও করে নিতে পারবেন, কিন্তু আমি এখানে ভাঁজ করব না, আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু করতে পারেন, অনেক জিনিসপত্র ধরবেন, যেমন টুকিটাকি মশলাদানি বা আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো একদম রাখার চেষ্টা করি হাতের নাগালে কিন্তু পাই না, এগুলো কিন্তু খুব সহজে ইজিভাবে রাখতে পারবেন। আমি রান্নাঘরের এই ছোট্ট ছোট্ট ডিবেগুলো যেমন এখানে রাখছি, তেমনি তার সাথে এই যে হলুদের প্যাকেট বা গোলমরিচের প্যাকেট, লঙ্কার প্যাকেট, এই সমস্ত কিছু সুন্দরভাবে হাতের সামনে সাজিয়ে রাখতে পারি। এবারে ড্রেসিং টেবিলে কীভাবে রাখি সেটাও আজকে আপনাদেরকে দেখাবো, আর আপনারাও দেখতে থাকুন। আর ভিডিওটি আমি আজ এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে। এখানে আমার মেয়ের সমস্ত দেখুন ওর যা সমস্ত টুকিটাকি খেলনাপত্র, আর এই যে মেলায় গিয়ে 2 রকম ক্লে, এই সমস্ত কিছু যে কিনেছে এখানে ভর্তি করে রেখে দিয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখুন সাজিয়ে রাখা যায়। আর এলোমেলো করে যে একটা থাকে না, সেই জিনিসটা কিন্তু আর এখানে হবে না, খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো হয়ে যাবে। আর ছোট্ট জায়গার মধ্যে অনেকটা জিনিস রাখাও যাবে। এখানে যেমন পুরোটা ভর্তি হয়েছিল, এটা কিন্তু পুরোটা ভর্তি হবে না, রাখার পরে অনেকটা স্পেস থাকবে, এখানে কিন্তু আরও অন্যান্য কিছু রাখা যাবে। তো